আপনারা সকলেই জানেন আজ সেই মহা গুরুত্বপূর্ণ ইডি বনাম আইপ্যাক এবং তার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরো অনেক তার পার্টি এবং যারা সরকারি অফিসিয়ালস, এদের যে মামলাটি সুপ্রিম কোর্টে হিয়ারিং হওয়ার কথা ছিল, আজ তার তারিখ ছিল এবং সেই হিয়ারিংটি আজকে হলো। এবার অনেকে ভাবতে পারেন যে হিয়ারিং হয়ে বোধহয় কিছুই হলো, তা কিন্তু নয়। আদপে দেখতে গেলে আজকে প্রায় কিছুই হলো না, কিন্তু তার মধ্যে থেকে অনেক কিছু কিন্তু আবার হলো। সেই সমস্ত জিনিসগুলো আজকে আপনাদেরকে এই এপিসোডে ব্যাখ্যা করব। আর এর মধ্যে থেকে একটা বিশেষ ইঙ্গিত উঠে আসলো, সেটা আমাদের কি মনে হয়েছে সেটাও আপনাদের কাছে ব্যাখ্যা করব। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আজকে এই যে এত গুরুত্বপূর্ণ মামলা, এই মামলাটা পার্টি কারা এইটা যদি একটু ভাবেন, এই মামলার একদিকে যেমন পার্টি হচ্ছে ইডি, কেন্দ্রীয় সরকার, তার মধ্যে পার্টি হয়েছে পরবর্তীতে, এবং আর একদিকের পার্টি কিন্তু এইটা প্রথমে বুঝে নিতে হবে এখনকার বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারও আগে আইপ্যাক নামক একটি সংস্থা এবং তার কর্ণধার প্রতীক জৈন, এরা হচ্ছে পার্টি। এবং তার সাথে সাথে ইডির অভিযোগনামাতে যাদের নামগুলি উঠে এসেছে সেগুলি হচ্ছে তৎকালীন ডিজিপি, চিফ সেক্রেটারি, পুলিশ কমিশনার সহ আরো অনেকে। এরা কিন্তু মামলার পার্টি। এবং মামলাটা কি, যেখানে একটা দেশের কি বলবো কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা এবং একটি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, সে অভিযোগ করছে কেন্দ্রীয় সরকারের এক তদন্তকারী সংস্থা নাকি চুরি করতে এসছে, তার পার্টি অফিস থেকে তথ্য চুরি করতে এসছে। আর তদন্তকারী সংস্থা অভিযোগ করছে যে এই মুখ্যমন্ত্রী তার দলবল নিয়ে তাদের যে সমস্ত তথ্য প্রমাণ ছিল সেগুলো ডাকাতি করতে এসছে। মোটামুটি যদি গোটা অভিযোগনামাগুলোকে পড়া হয়, তার মধ্যে থেকে একদম মোটা বাংলা ভাষায় এটাই দাঁড়ায়। কাজেই গুরুত্বের দিক থেকে কিন্তু এটা একটা সাংঘাতিক মামলা। আর সেটাই আজকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মুখে শোনা গেল। তার ঠিক আগে কি হলো, মোটামুটি 14 নম্বরের লিস্ট ছিল মামলাটা এবং সেটা সকালে হওয়ার কথা ছিল এবং সেটার জন্য মোটামুটি 11টা 5-7 এরকম টাইমে মামলাটি ওঠে আজকে। এবং ওঠার সাথে সাথে রাজ্য সরকারের পক্ষ থেকে যারা ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার এবং এই যে পার্টিদের নাম করলাম, যারা অভিযুক্ত সেই পার্টি বা ডিফেন্স কাউন্সিলে যারা ছিলেন, তাদের মধ্যে যেমন সেই মেনকা গুরুস্বামী ছিলেন, সেই কপিল সিব্বাল ছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন। কিন্তু রাজ্য সরকারের পক্ষে যিনি ছিলেন আজকে, তিনি ছিলেন শ্যাম দেওয়ান, সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের। এরা সম্মিলিতভাবে মামলাটা ওঠার সঙ্গে সঙ্গে যেটা জানালেন সেটা হচ্ছে মামলাটা পিছিয়ে দেওয়া হোক। কেন পিছিয়ে দেওয়া হোক বিচারকরা এখন জিজ্ঞাসা করলেন। তখন সলিসিটর জেনারেল তুষার মেহতাও জানালেন যে মামলা আজকে শোনা উচিত, গুরুত্বের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ মামলা। এবং তখন এই ডিফেন্স কাউন্সিলের তরফ থেকে জানানো হয় যে ইডি যে পরবর্তীতে যে আরো সংযুক্তিনামা দিয়েছে বা সংযোজন দিয়েছে অভিযোগের, যাকে অ্যাডজয়নার বলতে পারেন আপনারা, সেটা নাকি এতটাই বড় যেটা কিনা মূল অভিযোগের থেকেও নাকি বড়। এখানে আমি একটা পয়েন্ট আপনাদের ধরাতে চাইছি। ইডি যদি অ্যাডজয়নার, যেটা খোলা ভরা এজলাসে দাঁড়িয়ে ডিফেন্স কাউন্সিল রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী বা এদের তরফ থেকে জানানো হচ্ছে যে সেটা ওই আগেরটা থেকেও বড়, তাহলে কি আছে তাতে? এটা আপনাদের আমার তো মাথায় আসছেই না ব্যাপারটা। আপনাদেরও আশা করি চমক লাগতে পারে যে যদি মূল অভিযোগের থেকে নাকি অ্যাডজয়নার এত বড়, এতজন লয়ার মিলে 4 সপ্তাহ মাঝখানে গেছে, তাতে নাকি তারা পড়ে শেষ করে উঠতে পারেননি, তাই আরো সময় চাই। তাহলে তার মধ্যে কি মারাত্মক অভিযোগ না জানি আছে, যাতে
এনারা কিঞ্চিত দিশাহারা, তাই আরো সময় চাই। যদিও মাননীয় বিচারকরা সেই দাবি মানলেন না, বললেন না না আজকেই হিয়ারিং হবে, যথেষ্ট সময় দেওয়া হয়েছে। কিন্তু তখনই উঠলো যেটা, দেখুন আমি তো ব্যক্তিগতভাবে আইনজীবী নই, সংবাদের তাগিদে প্রচুর এই ধরনের মামলা কভার করা বা দেখা, এবং নিজেদের ছোটবেলা থেকে এই সমস্ত কেসগুলোর ওপরে ইন্টারেস্ট থাকাতে খানিকটা রেফারেন্স জানি, হয়তো সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। কিন্তু আমার যেটা মনে হয়েছে, এবার যেটা উঠলো, ওনারা যখন শুরু করলেন সওয়াল জবাব, যখন মামলা হিয়ারিং হবে বলে জানালেন বিচারকরা, তখন এনাদের তরফ থেকে ডিফেন্স কাউন্সিল থেকে জানানো হলো যে মামলার মেনটেনেবিলিটি নিয়ে তাদের আরো অভিযোগ আছে। খেয়াল করুন, এখানে যারা আইনজীবীরা আছেন তারাও নিশ্চয়ই আরো ভালো বলতে পারবেন বিষয়টি। মামলাটি দুবার হিয়ারিং হয়ে যাওয়ার পরে, ডেট পিছিয়ে যাওয়ার পরে আজকে আবার মামলার মেনটেনেবিলিটি নিয়ে প্রশ্ন উঠলো। এখন সুপ্রিম কোর্ট সেটাকে অ্যাপ্রুভ করেছে। মেনটেনেবিলিটি মানে যারা জানেন না তাদের জন্য বলি যে মামলাটা আদৌ গ্রহণযোগ্য কিনা। যারা মামলা করেছে তাদের মামলাটা টেকেই না, এইটা এনাদের বক্তব্য। তখন সুপ্রিম কোর্ট অ্যালাও করলো যে ঠিক আছে বলুন এর বিরুদ্ধে কি বলার আছে, যে মামলাটা টেকে না। তখন রাজ্য সরকারের তরফ থেকে এই সিনিয়র অ্যাডভোকেট স্যাম দেওয়ান, খেয়াল করবেন, প্রায় 11:15 থেকে তিনি তার সওয়াল শুরু করলেন, এবং মাঝখানে 1টার সময়, 1টার একটু আগে লাঞ্চ ব্রেক হলো। নন স্টপ ওই হিয়ারিং আপনাদের জন্য, আমার নিজের তাগিদে নন স্টপ ওই হিয়ারিং আমরা ফলো করেছি, দেখেছি আমি। 1টার একটু আগে যখন লাঞ্চ ব্রেক হলো, তখনও বিচারপতিরা বললেন যে হ্যাঁ আমরা লাঞ্চ ব্রেকের পরে এসে এই মামলাই আবার শুনব। সাধারণত হয় না, সাধারণত পিছিয়ে যায় মামলা। তারা ইন্টারেস্ট দেখালেন এবং সেটা তারা শুনবেন বললেন, এবং পরবর্তীতে আরো শুনে 3:45 কাছাকাছি গিয়ে, বা আর একটু আগে 3:35 পর্যন্ত, আচ্ছা 3:30 ধরুন, ওই পর্যন্ত এই শ্যাম দেওয়ান অ্যাডভোকেট তিনি একটানা সওয়াল করে গেলেন যে মামলাটি কেন গ্রহণযোগ্য না। আর্টিকেল 32 এর কথা বললেন, 226 এর কথা বললেন, যে কেন ইডি এই মামলাটা করতে পারে না, তার অধিকার নেই। বোধহয় একসময় মনে হচ্ছিল, ওখানে কমেন্ট লিস্টেও দেখছিলাম যে বহু লোকে প্রশ্ন করছেন, উনি একটার পর একটা আর্টিকেল পড়েই যাচ্ছেন, রিডিং পড়েই যাচ্ছেন, যেন সেখানে আইন শেখানো হচ্ছে, উনি যেন আইন শেখাচ্ছেন বিচারপতিদের। কিন্তু বিচারপতিরা যখন অ্যালাউ করছে, সেখানে আমরা সাধারণ নাগরিক কি বলতে পারি। কিন্তু কখনো যেন আমার মনে হলো যে বিচারপতিরা, মহামান্য বিচারপতিরা তারা যেন অ্যালাউ করছেন ওনাকে, ঠিক আছে বলে নাও, তোমার যত আছে সব বলে নাও। মাঝখানে বিচারপতিরা একটাই বার প্রশ্ন করেছিলেন যে আচ্ছা আপনি বলছেন যে এই আর্টিকেলে আবেদন করা যায় না, ওই আর্টিকেলে আবেদন করা যায় না, 226-এও আবেদন করা যায় না, 32-তেও আবেদন করা যায় না, তাহলে আবেদনটা করবে কিভাবে, আর আবেদনটা কোথায় করবে সে। এ বাদে যখন আবার এই আবেদনের তিনি তার সওয়াল চালাতে থাকেন এবং রিডিং করে বিভিন্ন রকম আর্টিকেল অসংখ্য, সে বললে এপিসোড শেষ হবে না, তাহলে আপনারা মামলার ওই হিয়ারিংটা দেখেই নিতে পারেন, সবার জন্যই আছে। কিন্তু ইম্পর্টেন্ট লেগেছে যেটা, যে এর পরে এই স্যাম দেওয়ান, সিনিয়র অ্যাডভোকেট স্যাম দেওয়ান, তিনি একের পর এক বিভিন্ন রেফারেন্স রায়, সেগুলো এবার তিনি পড়ে শোনাতে আরম্ভ করেন, এবং বিচারপতিরা যথেষ্ট ধৈর্য সহকারে সেগুলোও শোনেন। এবং ভারতীয় গণতন্ত্রের এটাই একটা বড় বৈশিষ্ট্য বল। সেখানে এই বিচারপতিরা কিন্তু আবার একবার উষ্মা প্রকাশ করেছিলেন যে তাহলে এই সব কিছু হতে থাকবে আর আমরা চুপচাপ চোখ বুজে বসে দেখব, এটা কি
আর এই যে আপনারা বলছেন যে ওনাদের মূল অভিযোগের জায়গা আর একটা ছিল মেনটেনেবিলিটির ক্ষেত্রে, যে এই ধরনের মামলা দুজন বিচারপতির বেঞ্চে করা যায় না, সেটা 5 জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ লাগে। কিন্তু এই বিচারপতিরা সেখানে স্পষ্ট ভাষায় জানান যে আপনি কি দেখাতে পারবেন যে এই রকম ঘটনা ভারতবর্ষে আর কখনো ঘটেছে? এটা তো অভূতপূর্ব, অর্গানিক এই কথাটা ওনারা ব্যবহার করেছেন যে এই প্রথম। তাহলে সেটা ডিসিশন হবে কি করে? তাহলে সেটা ডিসিশনই হবে না। এবং এই সওয়াল বুঝতেই পারছেন যে এখানে বলতে গিয়েই আমার এত মিনিট হয়ে যাচ্ছে, তাহলে ওখানে অতটা গেছে, মানে কত আর্টিকেল আর কত রেফারেন্স তিনি পড়েছেন, এক সময় সেটা শেষ হলো। এবং তারপরে কপিল সিব্বাল মহাশয়, সিনিয়র অ্যাডভোকেট, তিনি এবার বলতে শুরু করলেন পিএমএলএ অ্যাক্ট, সেই সম্পর্কে তিনি তার সওয়াল শুরু করলেন। এই সওয়াল যখন চলছিল তখন বিচারপতিরা বললেন যে এই মামলাটা তো পিএমএলএ বা মানি লন্ডারিং যে অ্যাক্ট আছে সেটা নিয়ে নয়। এবং সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতাও সেখানে ইন্টারফেয়ার করে বলেন যে এখানে একজন স্টেটের হেড, তিনি একটা তদন্তের মানে সক্রিয়ভাবে গিয়ে বাধা দিচ্ছেন, এইটা হচ্ছে মামলাটা। এমত অবস্থাতে প্রায় 4টে বাজার মতো হয়ে আসে এবং মামলাটিকে বিচারকরা আগামী 24 তারিখ হিয়ারিং এর জন্য আবার রেখেছেন। এখন এই তো শুনলেন সামারি। এখন এই সামারি বলতে তো এখানে বসিনি, যদিও ওটা না বললে আমি কি বলতে চাইছি সেটা আপনাদের বোঝানো যেত না, সেই জন্য মার্জনা চাইছি। আমার মনে হলো যেন পুরো হিয়ারিংটা দেখে প্রথম কথা মামলা পিছিয়ে দিতে বলা, মানে হিয়ারিংটা স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে মামলাটা পিছিয়ে দিতে বলা। দ্বিতীয়, এটা নিজেদের থেকে উল্লেখ করে ফেলা যে প্রথমবারে যা মানে অভিযোগ করেছে ইডি, তার সাথে যে সংযোজনী দিয়েছে সেটা তার কয়েক গুণ বড়। তৃতীয়, এই লং মেনটেনেবিলিটি নিয়ে আর্গুমেন্টটাকে চালিয়ে নিয়ে যাওয়া, যেখানে মামলাটি অলরেডি কোর্টের কাছে গৃহীত হয়েছিল, সেটাকে ফার্দার মেনটেনেবিলিটির দিকে ঘুরিয়ে দেওয়া। কোর্ট সেটাকে নিয়েছে, তারপরে আমাদের আর কিছু বলার নেই। কিন্তু আমার যেটুকু মনে হয়েছে কোর্ট ইচ্ছা করেই সেটা নিয়েছে। এবং এটা স্পষ্ট, অন্তত এই 3টে পয়েন্টকে যদি আপনারা দেখেন, যে কেউ যেন বা কারা যেন পালাতে চাইছে। আচ্ছা, পালাতে চায় কারা? সময় কিনতে চায় কারা? যে স্পষ্ট সে তো বুক ফুলিয়ে সামনে এগিয়ে বলবে কি হয়েছে, এই হচ্ছে আমার অবস্থান, তার পালানোর দরকার পড়বে না। এখানে এই সমস্ত রকম ভাবে মনে হয়েছে যে সুপ্রিম কোর্টের পুরো দিনটাকে একটু নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা। যারা মামলাটির হিয়ারিং দেখতে চান, নিশ্চয়ই মানে এখন তো খোলা মাধ্যম, ইউটিউবে খুঁজলেই পাবেন, দেখবেন পাতার পর পাতা আর্টিকেল আর রেফারেন্স পড়েই যাচ্ছেন। ডিফেন্স কাউন্সিল পড়তেই পারেন, সেখানে সুপ্রিম কোর্ট অ্যালাউ করেছেন তাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে কতদিন, এবং যেখানে বিচারপতিরা তাদের কঠোর অবস্থান প্রকাশ করেছেন এই বলে যে যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে কোনো মামলার মধ্যে ঢুকে পড়েন, তাহলে সেটা ভারতের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বা অন্য কেউও সেটা করতে পারে, যেটা একদম কোনো সুস্থ পরিবেশের লক্ষণ নয়। এবং এই মামলাতে কিন্তু বিচারকরা এর আগেও অনেক কঠোর অবস্থান নিয়েছেন। ঘটনা হচ্ছে এই মুহূর্তে এমসিসি চালু হয়ে গেছে, ভোট আগত প্রায়, অথবা যদি রাষ্ট্রপতি শাসন হয় তাহলে খানিকটা পিছবে। 23 তারিখ রয়েছে কিন্তু এসআইআর মামলার হিয়ারিং এই সুপ্রিম কোর্টে। 24 তারিখ এখনো পর্যন্ত যতটুকু হিয়ারিং এর থেকে যেটুকু বুঝতে পারলাম, টিউসডে নেক্সট রয়েছে, মানে 24 তারিখ রয়েছে এই মামলাটার আবার হিয়ারিং। এবং এটুকু দেখে মনে হয়েছে যে
ইডি বলুন, কেন্দ্রের যে সলিসিটর জেনারেল বলুন, এই সমস্ত জায়গা থেকে যে ছেড়ে দেওয়ার পাত্র কেউ কিন্তু না। তাহলে এই প্রসঙ্গটা আসতো না যে আগের অভিযোগের থেকে তারপরে যে অ্যাডজয়নার দিয়েছে ইডি সেটা আরো বহু গুণ বড়। সার মধ্যে কি আছে সাথে আমরা জানি না, অনুমান করতে পারি, যার জন্যে কারা কারা যেন ভয় পাচ্ছে। এখন এই সমস্ত কিছু নিয়ে আর রাজ্যের যে ভোট পরিস্থিতি এবং একের পর এক নির্বাচন কমিশনের যে ঝোড়ো ব্যাটিং বলা যায়, তাতে করে আর কতদিন মুখ রক্ষা হবে সে প্রশ্ন তো থেকেই যাচ্ছে, সেদিকে তো আমাদের নজর থাকবেও। কিন্তু ওই যে বললাম, মনোভাবটা যেন মনে হলো পালানোর। কিন্তু যদি আইন, সংবিধান এটাই দেশের সর্বোচ্চ হয় এবং তার শক্তি আমরা এই দেশের গর্বিত নাগরিক বিশ্বাস করি যে তার হাত থেকে কেউ রেহাই পাবে না, এত বড় ধরনের ঘটনায় বিচার নিশ্চয়ই হবে, সেই আশাটুকু তো আমাদের রাখতে হবে, আপনাদেরও রাখতে হবে, আমাদেরও রাখতে হবে। আমরা সবাই সহনাগরিক এই দেশের। আপনাদের এই এপিসোড ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আপনাদের সুচিন্তিত মতামতগুলি পাঠান এবং নোটিফিকেশন অন করে রাখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আর আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।